This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে প্রায় 7টা। শুরু করছি আপডেট বাংলা। তিলোত্তমার খুন ধর্ষণের পর থেকে কলকাতা পুলিশের তদন্ত নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। সবচেয়ে বেশি প্রশ্ন ময়না তদন্ত নিয়ে। যে হাসপাতালে খুন সেখানেই কেন ময়না তদন্ত? আজ সুপ্রিম কোর্টের এজলাসে ময়না তদন্তের পোস্টমর্টম মানে তদন্তের কাটাছেড়া আমরা হতে দেখলাম। আইনজীবীরা তো বটেই, প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি নিজেও। দেখুন প্রতিবেদন। একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। প্রথম থেকেই যেতে সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে। আমাদের পুলিশ প্রথম থেকেই আমাদের কোনো সহযোগিতা করেনি, ধামাচাপা দেওয়ারই প্রমাণ লোপাট করার সমস্ত চেষ্টা করেছে এবং করে ফেলেছেও, কোনো প্রমাণই রাখেনি। রবিবারও ডাক্তারদের প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছেন তিলোত্তমার মা। সোমবার ধামাচাপার অভিযোগ উঠল সুপ্রিম কোর্টেও। পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়ম না মানার একাধিক অভিযোগ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজেই প্রশ্ন তুললেন, এফআইআর করতে 14 ঘন্টা দেরি হলো কেন? চালান ছাড়াই ময়নাতদন্ত হলো কিভাবে? চালান নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। ময়নাতদন্ত নিয়ে একাধিক প্রশ্ন আইনজীবীদের। শকিং, পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টের ঠিক এই শব্দটাই ব্যবহার করেছেন জনস্বার্থ মামলার আইনজীবী ফিরোজ এডুলজি। ময়নাতদন্তের পর নমুনা ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন এডুলজি। ভ্যাজাইনার রক্তের নমুনা 4 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করা হয়নি, এতে নমুনা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নমুনা সংগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রের কৌঁসুলি তুষার মেহতাও। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে সলিসিটর জেনারেলের সওয়াল, ফরেন্সিক রিপোর্ট দেখে অত্যন্ত গুরুতর বলে মনে হয়েছে। কে নমুনা সংগ্রহ করেছে সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফিরোজ এডুলজিও ময়নাতদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন কোর্টের সামনে রেখেছেন। এডুলজি সওয়াল, সন্ধ্যে 6টার পর ময়নাতদন্ত করা যায় না। উদ্দেশ্যই ছিল মৃতদেহ তাড়াতাড়ি ছেড়ে দেওয়া। 27 বছরের কেরিয়ারে কখনো দেখিনি এফআইআর হওয়ার আগে জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এফআইআর হওয়ার আগে ময়নাতদন্ত হলো কিভাবে? ময়নাতদন্তকারী দলের চিকিৎসকদের নিয়েও প্রশ্ন তুলেছেন এডুলজি। আর অভিযোগ, ময়নাতদন্ত টিমে 3 জন ডাক্তারই উত্তরবঙ্গ লবির। ময়নাতদন্ত টিমে এনআরএস এর ডাক্তার মলি বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য ভবনের নির্দেশিকা ছাড়াই কিভাবে এনআরএস এর ডাক্তার আর্জি করে ময়নাতদন্ত করতে রাজি হলেন, সেই প্রশ্ন তুলেছেন চিকিৎসকরাই। আমরা প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় ডিএমইর বা ওই জাতীয় কোনো উচ্চস্তরের আমলার কোনো অর্ডার, কিন্তু আলটিমেটলি দেখতে পেলাম যে এটা সঞ্জয় বৈশ্যর এবং এটা পশ্চিমবঙ্গের যে সরকারি চিকিৎসকের যে বিধান আছে এটা সম্পূর্ণ তার পরিপন্থী, এটা ভুল। কোনো একজন এমএসভিপি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল তার এখতিয়ারের মধ্যে পড়ে না, তার অধিকারের মধ্যেও পড়ে না যে তিনি অন্য কোনো মেডিকেল কলেজ থেকে কোনো টিচারকে এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে এনগেজ করতে পারেন। সন্দেহের তালিকা আরও লম্বা। এডুলজি প্রশ্ন তুলেছেন, মৃতদেহের পা 90 ডিগ্রি কোণে ছিল, হিপ বোন না ভাঙলে এরকম হওয়ার কথা নয়। এক্স রে করা হয়েছে কিনা সেটাও আমরা জানি না। মৃত্যু কখন তা এখনো স্পষ্ট নয় বলে সওয়াল করেছেন কেন্দ্রের কৌঁসুলি। বহিরাগতরা সেমিনার রুমে কিভাবে ঢুকলো তা নিয়েও প্রশ্ন উঠেছে এজলাসে। এডুলজির সরাসরি অভিযোগ, গোটা তদন্ত প্রক্রিয়ার সঙ্গে আপোষ করেছে পুলিশ। বিভিন্ন সময়ে মিডিয়ার মাধ্যমে যা এসেছে একদম তাই হুবহু সামনে চলে এলো যে সমস্ত কিছু ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড ম্যানিপুলেটেড। এই স্পেসিমেনগুলোকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রিজার্ভ করা উচিত ছিল, অর্থাৎ সংরক্ষণ করা উচিত ছিল, সেটা পর্যন্ত করা হয়নি। কোনো কিছু নিয়ম মানা হয়নি যাতে কোনো তথ্য প্রমাণ যেন না থাকে। সিবিআই তদন্ত করে দেখুক, মন্তব্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের। সন্দেহ নিরসন হবে কি? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, টিভি9 বাংলা। প্রতিবেদন দেখলেন। শুধু ময়না তদন্ত নিয়ে হাজারো প্রশ্ন নয়, ময়না তদন্তের আগের কিছু পদক্ষেপ নিয়েও আজ কোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। নিয়ম অনুযায়ী ময়না তদন্তের জন্য দেহ পাঠানোর সময় একটা চালান দিতে হয়, তারপরেই ময়না তদন্ত হয়। তিলোত্তমার তদন্তে সেই চালান কি দেওয়া হয়েছিল? দিলে সেই চালান কোথায় গেল?
আজ সুপ্রিম কোর্টে এই প্রশ্নের মুখে পড়ে কার্যত দিশেহারা অবস্থা হয় রাজ্যের। সিবিআই জানায় তাদের কাছে সেই চালান নেই। তাহলে চালান গেল কোথায়? শীর্ষ আদালত ভর্ৎসনা করে বলেছে চালান না পাওয়া গেলে রাজ্যকে কৈফিয়ত দিতে হবে, বুঝতে হবে কিছু একটা হয়েছে। সত্যি কি কিছু একটা হয়েছে? 9 আগস্ট, ঠিক 1 মাস আগে আরজিকর হাসপাতালে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন। ঘরের মেয়ের মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেনি বাংলার মানুষ। দোষী কারা? তদন্ত কোন পর্যায়ে দাঁড়িয়ে? উত্তরের খোঁজে সোমবার দেশের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। এদিনের শুনানিতে অনেক প্রশ্নের উত্তর মেলেনি, আবার নতুন করে কিছু প্রশ্নও উঠে এসেছে। যেমন ময়নাতদন্তের আগে চালান ধোঁয়াশা, দেহ হস্তান্তরের সময় কিংবা ময়নাতদন্তে পাঠানোর নথি ঘিরে সোমবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। সেই চালান কোথায়? বিচারপতির প্রশ্নের মুখে একরকম দিশেহারা অবস্থায় দেখা গিয়েছে রাজ্যের আইনজীবীকে। সোমবার শুনানিতে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি এফআইআরের সময় ও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করেন। সেই প্রসঙ্গেই আইনজীবী বলেন, চালান ছাড়া ময়নাতদন্ত হওয়ার কথা নয়, সেই চালান কোথায়? রাজ্যকে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় প্রশ্ন করেন, ময়নাতদন্তে দেহ পাঠানোর সঙ্গে চালান দেওয়া হয়, সেই চালান কোথায়? কোর্টের প্রশ্নের মুখে পড়ে ফাইলপত্র ঘাঁটতে শুরু করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। সেই সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা কোর্টকে জানান, সিবিআইকে যে ফাইল দেওয়া হয়েছে সেখানে চালান নেই। বিশেষজ্ঞরা বলছেন, তদন্তের ক্ষেত্রে ময়নাতদন্তের আগে এই চালান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেহ ময়নাতদন্তের আগে একটি চালান দেওয়া হয়, সেই চালানে একাধিক তথ্যের উল্লেখ থাকে, যেমন অস্বাভাবিক মৃত্যুর কেস নাম্বার ও তারিখ, নিহতের নাম, লিঙ্গ ও বয়স, নিহতের ঠিকানা, দেহ উদ্ধারের স্থান, দেহ ময়নাতদন্তে পাঠানোর সময় ও ময়নাতদন্তের দূরত্ব, সরকারি বা বেসরকারি কোন গাড়িতে দেহ পাঠানো হয়, দেহ শনাক্তকারী পুলিশ অফিসারের নাম, মৃতদেহের কোন কোন জায়গায় আঘাতের চিহ্ন, প্রাথমিকভাবে মৃত্যুর সম্ভাব্য কারণ, দেহ ময়নাতদন্তের জন্য যেখানে ও যার কাছে পাঠানো হচ্ছে তার উল্লেখ। এই রিপোর্ট না হলে আপনি কিন্তু পোস্টমর্টম করতে পারবেন না। তাহলে তো পুরো এই পোস্টমর্টম রিপোর্টটাই এটার অ্যাকসেপ্টেড হবে না। 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সিন অফ ক্রাইম, আর একটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, আর একটা হচ্ছে পোস্টমর্টম। এই 3টে হচ্ছে আমার কাছে বাইবেল। এর মধ্যে যে কোনো একটা বাইবেল সরিয়ে নিলে সম্পূর্ণ হবে না। বিচারপতি থেকে আইনজীবী চালান নিয়ে প্রশ্নের মুখে পড়েও এদিন চালান দেখাতে পারেনি রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। তাতেই শীর্ষ আদালতের কড়া পর্যবেক্ষণ। এই চালান ছাড়াই কি ময়নাতদন্ত হয়েছে? চালান পাওয়া না গেলে রাজ্যকে কৈফিয়ত দিতে হবে, চালান না পাওয়া গেলে বুঝতে হবে কিছু একটা হয়েছে। কেন চালান নিয়ে শীর্ষ আদালতে এত সওয়াল জবাব? চালান না থাকলে কিংবা চালান বিকৃত করা হলে কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, চালানটা অ্যাকচুয়ালি হচ্ছে কি জানেন তো, প্রত্যেক জিনিসের একটা সাপোর্টিং ডকুমেন্ট বলে কথা আছে। অর্থাৎ ওইখানে যা যা জিনিস লেখা আছে তার কিছু কিছু জিনিস এখানেও লেখা আছে। অর্থাৎ যে ডেড বডিটা রিসিভ হলো সেটা যেমন ওটা থেকে ইনকোয়েস্ট রিপোর্টটা থেকে বোঝা যাচ্ছে ওই সিআরপিসিতে ওই ইনভেস্টিগেশনটা সেইটা আর এইটা একই লোকের, এটা এর সঙ্গেই থাকার কথা। এফআইআর থেকে ময়নাতদন্ত, তথ্য সংগ্রহ থেকে পুলিশি তদন্ত। সোমবার একের পর এক ইস্যুতে রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়েছেন। তার সঙ্গেই ময়নাতদন্তের চালান নিয়ে জোর ধোঁয়াশা। আগামী সোমবার সেই চালান জমা দিতে নির্দেশ শীর্ষ আদালতের। সব মিলিয়ে চালান চাপে রাজ্য সরকার। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।